বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিম হোসাইন, সহকারী শিক্ষক, মালদেমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে বলছি। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোভিড-19 মহামারীর মধ্যে আমরা আজ পর্যন্ত যে সুস্থ রয়েছি, এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ আমরা বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ক্লাসটি অনলাইন ভিত্তিক ভাবে নিচ্ছি। পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এই ক্লাসটি আমরা চমৎকারভাবে নেওয়ার চেষ্টা করব, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে যেহেতু ক্লাসটি করবে এবং দেখবে, সেক্ষেত্রে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবে এবং যে পয়েন্টগুলো আমি বুঝাবো সেই পয়েন্টগুলো একটু হ্যান্ড নোট আকারে নোট করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা যখন বইটি পড়ো তখন যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে শিক্ষার্থীরা শুরু করা যাক। প্রথমেই আমি আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ আজিম হোসাইন, সহকারী শিক্ষক, মালদেমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী থেকে বলছি। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয়, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শক্তি। কেননা গতিশীল বস্তুর জন্য গতিশক্তি, ভূপৃষ্ঠের খনির ওপরে বস্তুর অবস্থানের জন্য বিভব শক্তি। ভূপৃষ্ঠের উপরে মুক্তভাবে কোন একটি বস্তু, সেটা তো থাকা সম্ভব নয়। আমি যদি তোমাদের উদাহরণ দিই, এই ডাস্টারটিকে এই অবস্থানে আমি ছেড়ে দিলাম, এই অবস্থান থেকে যদি আমি ছেড়ে দেই, তাহলে কি হবে? ডাস্টারটি ভূপৃষ্ঠে পতিত হবে। তার মূল কারণ হচ্ছে গ্র্যাভিটি। এই গ্র্যাভিটির জন্য বস্তুটি বা উপর থেকে নিচে পড়ছে। তাহলে গতি শক্তি, এই বস্তুটিকে আমি যদি উপরের দিকে ছুঁড়ে মারি, যদি আমি উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে উপরের দিকে উঠলো গতি শক্তির জন্য, এবং সে উপরে সর্বোচ্চ উচ্চতায় উঠে তার বিভব শক্তিতে রূপান্তরিত হলো। গতি শক্তিটাকে বিভব শক্তিতে রূপান্তরিত করে সে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলো। এর জন্য গতির দুইটি অবস্থা রয়েছে বা দুইটি রূপ রয়েছে, একটি হচ্ছে গতি শক্তি আর একটি হচ্ছে বিভব শক্তি। এছাড়াও রয়েছে কোন বস্তুকে সংকুচিত বা সম্প্রসারিত করার জন্য শক্তি প্রদান করা হয়। গরম বস্তুর মধ্যে থেকে আমি তাপ শক্তি পাই, আহিত বস্তুর মধ্যে থেকে আমি তড়িৎ শক্তি পাই। তার মানে কি? শক্তির কোনো ক্ষয় হবে না বা ধ্বংস হবে না। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী যদি আমি যাই, এই মহাবিশ্বে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যে পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণের শক্তি রয়েছে। শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি হয়নি। শক্তির শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয়েছে বা শক্তির চারিত্রিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে শক্তি বিষয়ে আমি যে বেসিক ধারণাটি নিলাম, এখান থেকে আমি বুঝলাম যে শক্তি হচ্ছে আমার কাজ বা ক্ষমতার মূল উৎস। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে আমরা আজকের টপিকসের যে মূল আলোচনা, তিনটি আলোচনা, একটা হচ্ছে কাজ, ওয়ার্ক, ক্ষমতা, পাওয়ার, শক্তি, এনার্জি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কাজ কি? কাজ বলতে আমি বুঝি একজন, আমি যদি একটু ইন্টারেস্টিং গল্প আকারে বলি, কাজ যে আমি সারা দিন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি বা খোলা একটি মাঠে দাঁড়িয়ে আছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এখানে প্রাকৃতিক কোনো পরিবর্তন ঘটছে কিনা এটা দেখার জন্য। এটাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ, ধরো কাঠের মধ্যে আগুন লাগানোর পরে আমাকে দেখানো হলো যে আগুনটা কতক্ষণ পর্যন্ত জ্বলে এইটুকু দেখতে এবং সময়টুকুকে
নিজের মধ্যে আবদ্ধ করে রাখতে বা সময়টুকুকে নোট করে রাখতে। সেক্ষেত্রে যদি আমি বৃষ্টি বা রৌদ্র বা যে কোনো পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের ভাষায় কোনো প্রকারের কাজ হবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামি বা ভিজে যাই বৃষ্টির কারণে বা রোদে গরম লাগুক বা যাই হোক, আমি 2 ঘন্টা 3 ঘন্টা যাই করি না কেন, বিজ্ঞানের ভাষায় কিন্তু সেটা কাজ হবে না। কাজ বলতে বিজ্ঞান বোঝাচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করে বলের দিকে বস্তুর যদি সরণ ঘটে তাহলেই কাজ হবে। আমি এক স্থানে দাঁড়িয়ে রইলাম, এটা কিন্তু কোনো কাজ হবে না। আমি যদি একটু হাঁটাহাঁটি করি, মুভিং করি, তাহলে এই যে বলের দিকে আমার সরণ ঘটতেছে, এটাই হচ্ছে কাজ। আমি তোমাদের সামনে স্টিল দাঁড়িয়ে থেকে যদি ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে যাই, এটা কিন্তু কাজ হবে না বিজ্ঞানের ভাষায়। কিন্তু আমি যদি মুভিং করি, নাড়াচাড়া করি, বোর্ডের মধ্যে এসে বুঝাই, তোমাদেরকে নির্দেশনা দিই, তাহলে সেটা কিন্তু হবে কাজ বিজ্ঞানের ভাষায়। তাহলে আমি কি পেলাম? কাজ। বিজ্ঞানের কাজের অর্থ দৈনন্দিন জীবনে কাজের অর্থের চেয়ে ভিন্নতর। যেটা আমি বললাম যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিলে কাজ সম্পন্ন হবে না বিজ্ঞানের ভাষায়। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার না দিয়ে মুভিং করি, নাড়াচাড়া করি, বডিটাকে সামনে নেই পিছনে নেই, বোর্ডে এসে বুঝাই, লেখি, এই যে নাড়াচাড়া হচ্ছে, স্মরণ ঘটতেছে, আমি শক্তি প্রয়োগ করতেছি, মানে বল প্রয়োগ করে আমি লিখতেছি, বল প্রয়োগ করতেছি এবং আমার স্মরণ ঘটতেছে, তখনই আমার বিজ্ঞানের ভাষায় কাজ হবে। তাহলে আমি কাজের সংজ্ঞাটাকে কিভাবে নিরূপণ করতে পারি? কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলের পরিমাপই হচ্ছে কাজ। সেক্ষেত্রে কাজকে আমি পাই এভাবে, শিক্ষার্থীরা, কাজকে যদি W দ্বারা প্রকাশ করি, W F S। আমার সংজ্ঞাটা কি বলেছিল? আমার সংজ্ঞাটা বলেছিল কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বে, বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব S, অতিক্রান্ত দূরত্বের দিকে বস্তুর বল এবং সরণের গুণফল, বল এবং সরণের গুণফলের পরিমাপকই হচ্ছে কাজ। তাহলে আমি বলবো, আমি যদি কোনো বস্তুর ওপর 2 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার পথ অতিক্রম করি, তাহলে আমার 4 ইউনিট কাজ সম্পূর্ণ হলো। এখন কাজের একক কি? যেহেতু বলের একক হচ্ছে নিউটন, কাজের একক হচ্ছে মিটার, তার মানে নিউটন মিটারকে অবলিক আমি জুল আকারে প্রকাশ করতে পারি। কাজের একক হচ্ছে জুল। কত জুল কাজ আবার সম্পূর্ণ হলো। এছাড়াও যদি বলি শিক্ষার্থীরা, কাজকে যদি আমি, কাজের একটি মাত্রা রয়েছে, সেই মাত্রা অনুযায়ী যদি আমি কাজটাকে ভাঙি, তাহলে আমি কি পাবো? কাজের মাত্রা অনুযায়ী আমি পাবো F কে যদি আমি ভাঙি, মানে আমি মূলত মাত্রাগুলোকে কখনো মুখস্থ করতাম না। হ্যাঁ, মুখস্থ করলে মানে বিষয়গুলো হয় কি, প্যাচ লিখে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি কতগুলো অংশের মাত্রা, কতগুলো শব্দের, কতগুলো পয়েন্টের মাত্রা আমি মুখস্থ করতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে মাত্রা মুখস্থ না করে যদি আমি একটি টেকনিক ইউজ করি, তাহলে আমি যতগুলো ইউনিট একক রয়েছে সকল বস্তুর মাত্রাগুলো আমি বের করতে পারবো। তাহলে দেখো, F = ma, আমি লিখলাম ma আকার, ইনটু কি রয়েছে S। তাহলে m হচ্ছে কি? ভর। a হচ্ছে কি? ত্বরণ। তাহলে ভরকে তো আর ভাঙা যায় না। যেহেতু ভরকে আর কোনো ভাঙা যায় না, সেক্ষেত্রে আমি ভরকে ভর আকারে রেখেছি। ত্বরণকে যদি আমি ভাঙি, আমি জানি ত্বরণকে ভাঙলে কি পাওয়া যায়? ত্বরণের একক কি? ms ইনভার্স 2। তার মানে m দ্বারা কি বোঝায়? m হচ্ছে মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার। m হচ্ছে মিটার, তার মানে সরণ s।
মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে টি স্কয়ার সেকেন্ড স্কয়ার ইনটু এস। তাহলে এখানে কিন্তু আমি পেয়ে যাই এম এস স্কয়ার টি স্কয়ার। এখন যদি আমি এম হচ্ছে কি ভর, ভরকে বড় হাতের এম দ্বারা, মাত্রা ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, এস হচ্ছে কি, এস হচ্ছে সরণ তার মানে লেন্থ, এল স্কয়ার, টি হচ্ছে টাইম বড় হাতের টি, টি স্কয়ার। এটাকে যদি আমি এম এল স্কয়ার টি ইনভার্স 2 এই আকারে দেখি তাহলে কিন্তু আমার কাজের মাত্রা বের হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আমরা কাজের মাত্রা বের করতে পারি। আবার আরেকটি পয়েন্ট থেকে যায়, এমসিকিউ আকারে যদি আসে শিক্ষার্থীরা, যে কাজের কাজের কি বলবো এটাকে, কাজের আমার একক গেল, মাত্রা গেল, এটা কি ধরনের রাশি? আমরা তো জানি যে যে কোনো মানে যে কোনো বস্তুর বা যে কোনো পয়েন্টে রাশিটাকে দুভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশি হচ্ছে বস্তু শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। আর স্কেলার রাশি কি? স্কেলার রাশি মান এবং দিক উভয়ই থাকবে। তাহলে যেহেতু মান এবং দিক উভয়ই থাকবে, এখানে কিন্তু সংজ্ঞার মধ্যে আমাকে বলে দেওয়া হয়েছিল কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে, দেখো শিক্ষার্থীরা, বলের দিকে যেহেতু এখানে দিক নির্দেশ করতেছে, সেক্ষেত্রে কাজ হচ্ছে কি আমার স্কেলার রাশি। কাজ যদি আমার স্কেলার রাশি হয়ে যায় এবং কাজের একক নিউটন, সেটা আমি বের করে দেখিয়েছিলাম, সরি কাজের একক জুল, সেটা আমি বের করে দিয়েছিলাম, এক হচ্ছে নিউটন মিটার, এফ হচ্ছে বলের একক হচ্ছে নিউটন এবং এস সরণ, সরণের একক হচ্ছে মিটার। সেক্ষেত্রে এটাকে আমি জুল আকারে লিখতে পারি, জুল। এখন যদি আমাকে বলে জুল কাকে বলে, তাহলে আমি বলতে পারবো কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে কি কোন বস্তু, এই যে এফ, মানে আমি যাই বলবো, আমি যদি এফ এবং এস এই দুইটাকে মাথায় রেখে চিন্তা করে বলি, তাহলে কিন্তু বিষয়টা আমার কাছে একেবারে সহজ মনে হবে, কখনো মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, যে না বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর বলের দিকে যদি 1 মিটার সরণ করে, তাহলে তা হবে ওই বস্তুর 1 নিউটন জুল। এভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি আমার মতো করে বলবো, আমি আমার মতো করে খাতায় লিখব যে এফ নিউটন, এস মিটার সরণ। কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল কাজ বলে। এখন যদি বলা হয় 50 জুল কাজ বলতে কি বোঝায়, 50 জুল কাজ, হ্যাঁ এগুলো 2 মার্কের প্রশ্নের মধ্যে থাকে, 50 জুল কাজ বলতে কি বোঝায়, তাহলে এটাকে আমি প্রথমেই 2টা পয়েন্ট পাবো। কিভাবে 2টা পয়েন্ট পাবো শিক্ষার্থীরা? দেখো, এই সংজ্ঞাগুলো তোমরা একা একা দিতে পারবে। হয় কোন বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুটির যদি 1 মিটার সরণ ঘটে, তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকে 1 জুল, তাকে 50 জুল কাজ বোঝায়। অথবা যদি কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে, কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করে বলের দিকে, 1 নিউটন বল প্রয়োগ করে বলের দিকে যদি বস্তুর 50 মিটার সরণ ঘটে, যদি 50 মিটার সরণ ঘটে, তাহলে আমি বলতে পারি উক্ত কাজের পরিমাণকে 50 জুল কাজ বলে। এখন যদি এখানে 200 বলে, এখানে 300 বলে, যাই বলুক, তোমরা তোমাদের মতো সংজ্ঞা দিতে পারবা আশা করি। তারপরের অংশটি যদি আমি আসি, যদি আমি পরের অংশে আসি, শক্তি বা এনার্জি, তাহলে শক্তি বা এনার্জিকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি।
একটি হচ্ছে বিভব শক্তি আর একটি হচ্ছে গতি শক্তি। আমি আমার মতো করে যদি বলি, কোন বস্তুতে সেই পরিমাণ শক্তি প্রয়োগ করা হয়, সেই পরিমাণ শক্তি ব্যয় করা হয় যে পরিমাণ কাজ সম্পন্ন হবে। তাহলে শক্তির সাথে কাজের একটি সম্পর্ক রয়েছে। তাহলে শক্তির সাথে কাজের সম্পর্কটা কি রয়েছে শিক্ষার্থীরা? শক্তির সাথে কাজের সম্পর্ক রয়েছে আমি যে পরিমাণ মানে শক্তি প্রয়োগ করব, ব্যয় করব, ঠিক সেই পরিমাণ কাজ সম্পন্ন হবে। আমি যদি এই ডাস্টারটিকে 10 নিউটন বলে প্রয়োগ করি এবং যদি 10 মিটার পথ অতিক্রম করে, তাহলে 100 জুল কাজ সম্পন্ন হবে। তার মানে এখানে শক্তিটা কিন্তু একটা ফ্যাক্ট। ওকে, তাহলে আমি বলবো শক্তি। আমি শক্তি নিয়ে যদি আলোচনা করি, শক্তিকে ই বা বড়তে ই দ্বারা প্রকাশ করে, এনার্জি সংক্ষিপ্ত রূপটাকে অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেটটাকে এখানে নিয়ে আসা হয়েছে, শক্তিকে ই দ্বারা প্রকাশ করে। এখন শক্তি তো দুই ধরনের, শক্তিকে ভাগ করলে দুইটা উপাদান পাওয়া যায়। একটা হচ্ছে গতি শক্তি, কে, আর একটা হচ্ছে বিভব শক্তি। ইপি। আসি যদি শক্তি নিয়ে আলোচনা করি, শক্তি আমরা বিভিন্ন অবস্থায় শক্তি পেয়ে থাকি। যেহেতু প্রথমে বলেছিলাম শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী শক্তি কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না। শক্তি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, অথবা শক্তির শুধুমাত্র পরিবর্তন ঘটে। আমি যদি সহজ উদাহরণ দিই, সূর্য শক্তি গ্রহণ করতেছে বৃক্ষ বা গাছ, সেই গাছ থেকে যে পরিমাণ ফল আসতেছে সেই ফলটা আমরা জীবরা গ্রহণ করছি। তার মানে সূর্য থেকে শক্তি আসলো ফলে বা বৃক্ষে, সেই ফল বা বৃক্ষ থেকে আমরা যেটা ভক্ষণ করলাম জীব, সেই খাবার থেকে আমাদের শরীরে শক্তি আসলো, সেই শক্তি আসার ফলে আমরা কাজ করতে পারতেছি। তার মানে এটা কাজ শক্তিতে গেল। এবং খাবারের পরে আমাদের বডি সামথিং টাইম উষ্ণ থাকে, গরম হয়, সেটা হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করে। তার মানে খাদ্যের মধ্যে যে শক্তিটা আছে সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। বিভিন্ন ভাগে ভাগ হওয়ার কারণে এই শক্তিগুলো ধ্বংস হয় না, বিভিন্ন কাজে ব্যয় হয়। বিভিন্ন কাজে ব্যয় হয়ে থাকে। তাহলে আমি অনায়াসে বলতে পারি শক্তি বিভিন্নভাবে সঞ্চয় করে রাখা যায়। যেমন আমি জ্বালানি শক্তির কথা যদি চিন্তা করি, পেট্রোল বা ডিজেল, এইখানে এই জ্বালানি থেকে এগুলো খনিজ উপাদান, জৈব খনিজ উপাদান। এই খনিজ উপাদানগুলো যদি আমি গাড়িতে ব্যবহার করি, তাহলে গাড়ি এখান থেকে জ্বালানি শক্তি বা ইঞ্জিনে ব্যবহার করার ফলে ইঞ্জিন থেকে দুই ধরনের শক্তি উৎপন্ন হবে। একটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি, একটা হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তির ফলে ইঞ্জিনটা কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং বৈদ্যুতিক শক্তির কারণে আমার গাড়িটা স্টার্ট নেবে, যার কারণে গাড়িটা চলতে শুরু করবে। তার মানে বৈদ্যুতিক শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হলো, তাপ শক্তিটা ইঞ্জিনটাকে এনার্জি দিতে থাকলো। এইভাবে শক্তি আসলে বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে যায়। তার মানে শক্তির ধ্বংস বা সৃষ্টি করা সম্ভব হয় না, শক্তিকে শুধু এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর করা যায় মাত্র। তাহলে আমরা যদি আরো বুঝে থাকি, শক্তির বিভিন্ন রূপগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা শক্তির দুইটা অবস্থা নিয়ে আসলাম। আমরা ডাইরেক্ট মূল পয়েন্টে চলে যাই। আমার এখানে কি বললাম, আমি শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কি? বল প্রয়োগ করে কোন একটি বস্তুকে স্থির অবস্থান থেকে যদি গতিশীল করা যায়, তাহলে সেটা হচ্ছে গতি শক্তি। এই গতি শক্তি শক্তিকে ই দ্বারা প্রকাশ করে, এর জন্য ই লিখলাম। আর গতিকে কাইনেটিক বা গতি, কাইনেটিকের ছোট থেকে এটাকে লিখে দিলাম। তার মানে ই কে দ্বারা আমি খুব সহজেই বুঝি এটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কি? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য
যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশীল গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। আমি যদি আমার মতো করে বলি বা অঙ্ক করার সময় আমাকে এই গতিশক্তি বা ইকেটাকে ভেঙে দেখাতে হবে, সেক্ষেত্রে কিভাবে দেখাবো? এই বস্তুটা রয়েছে স্থির, এই বস্তুটাকে আমি উপরের দিকে যদি ছুঁড়ে মারি, উপরের দিকে কি করলাম? ছুঁড়ে মারলাম। এই যে সে উপরের দিকে গেল, বস্তুটাকে ভূপৃষ্ঠের থেকে উপরের দিকে শূন্যে উঠলো বা ত্বরণের বিপরীতে বস্তুটা উঠলো। এই যে উঠলো, যে শক্তির কারণে বস্তুটাকে আমি উপরে উঠাইতে পারলাম, সেটাই হচ্ছে মূলত গতিশক্তি। এখন গতিশক্তিকে প্রকাশ করা হয় E = ½ mv²। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা বিভিন্ন সময় ম্যাথ করব। তো ম্যাথ করার সময় আমি এখন এই সূত্রটাকে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, ব্যাখ্যা যদি করি, আমি তো আগেই বলেছি যে ব্যয়িত শক্তি সমান কৃত কাজ। E = W, ব্যয়িত শক্তি সমান কৃত কাজ। W = F S। F কে যদি আমি ভাঙি তাহলে M A S, এটুকু আমি পেলাম। আবার আমি যদি পাই, এখন এই বস্তুটাকে আমি এখান থেকে ভূপৃষ্ঠ থেকে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা থেকে এটাকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, তাহলে এই বস্তুর আদিবেগটা কত? ইউ ইকুয়াল টু 0, কারণ সে স্থির। সর্বোচ্চ উচ্চতায় উঠে সে আবার নিচের দিকে নামবে। তা আমার নিচের দিকে নামার বিষয় না, আমার শুধু উপরে থাকার বিষয়টাই। সর্বোচ্চ উচ্চতায় উঠবে। যদি সর্বোচ্চ উচ্চতায় উঠে তাহলে আমি পাবো, আমার যদি শেষ বেগ v² = u² + 2as। যেহেতু আমার u 0, সেক্ষেত্রে আমি পাবো v² = 2as। এখান থেকে যদি আমি শুধু as, এই যে as, এই অংশটার মান বের করি, তাহলে আমি পাবো v² = 2 = as। তো শিক্ষার্থীরা, আমি যদি এখানে এই অংশটার মধ্যে m এর জায়গায় m রাখলাম, as এর মান হচ্ছে v²/2। এখন যদি এই অংশটাকে আমি আলাদা করে দেই, 1/2 mv²। আশা করেছি গতিশক্তি Ek = ½ mv² কিভাবে আসলো তোমরা এই সমীকরণটা থেকে বুঝতে পেরেছো। এই সমীকরণটা থেকে আমি শেষ বেগ যদি জানতে চাই, তাহলে v² = u² + 2as। 2as এখানে যেহেতু রয়েছে, u এর মান হচ্ছে 0, স্থির অবস্থায় ছিল, তার মানে v² = 2as। 2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, v²/2 = as। as এর একটা ভ্যালু এখানে বের হয়ে গেছে। এই ভ্যালুটাকে নিয়ে আমি যদি এই অংশের as এর এই অংশের মধ্যে মান ব্যবহার করি, তাহলে আমার m v²/2, অতএব এই 2টাকে আমি আলাদা করে দিলে 1/2 অথবা ½ mv² আমার থেকে যায়। এইটাই হচ্ছে আমার গতিশক্তির সূত্র। তাহলে এইখান থেকে আমি কি পাই? গতিশক্তি আসলে বস্তুর ভরের উপর এবং গতির উপর নির্ভর করে। গতিশক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে? দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে, যদি ভর বেশি হয় তাহলে গতিশক্তি বেশি হবে, যদি আমার বস্তুর বেগ বেশি হয় তাহলেও আমার গতিশক্তি বেশি হবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? চলো আমরা পরবর্তী অংশে একটু আলোচনা করি। পরবর্তী অংশে আমাদের বলা হয়েছে বিভব শক্তি, অর্থাৎ আমরা এই ডাস্টারটিকে বা এই বস্তুটিকে শুধু নিচ থেকে উপরে উঠায় দিলাম। আমরা অনেক সময় ইংলিশ মুভি দেখে থাকি যে ম্যাজিক্যালি যে পয়েন্টগুলো হয়, সেই ম্যাজিক্যালি পয়েন্টগুলোতে এখান থেকে আমি উপরের দিকে উঠায় দিলাম, সেটা ভাসতেছে। হ্যাঁ, যদি আমি ওই কনসেপ্টটাকে এখানে কনভার্ট করি যে আমি নিচ থেকে এটাকে উপরে উঠায় দিলাম, এটা নির্দিষ্ট সর্বোচ্চ উচ্চতায় উঠে এটা ভাসতেছে। এখন বিষয় হচ্ছে, এটা একটা সময় নিচে নেমে আসবে। কখন নিচে নেমে আসবে? গতি শক্তির কারণে এর মধ্যে কোনো শক্তি ছিল না স্থির অবস্থানে, এটাকে আমি নিচ থেকে উপরের দিকে যখন উঠালাম, তখন এর মধ্যে গতি শক্তির সঞ্চয় ছিল।
নিচ থেকে উপরে উঠাইলাম গতি শক্তি, স্থির অবস্থানে যে তার পূর্বের অবস্থানে ফেরার জন্য আবার যখন নিচের দিকে নামবে তখন এটা হচ্ছে বিভব শক্তি। কিন্তু বিভব শক্তির সংজ্ঞাটাকে তোমাদের বইয়ে যেভাবে বলছে, স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তু এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন করার জন্য বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনতে বস্তুর কাজের পরিমাণকে বিভব শক্তি বলে। একেবারে মানে বিশাল এক অবস্থা। আমি যদি এভাবে না বলে, আমি যদি আমার মতো করে, আমি যেভাবে বুঝি, আমি যদি ঠিক সেভাবে খাতায় লিখি, তাহলে আমি আশা করি যেই শিক্ষক তোমার খাতাটা পড়ে খাতা দেখবে সেই শিক্ষক অবশ্যই বুঝবে ইউ আর এ গ্রেট জিনিয়াস, কারণ তুমি তোমার মতো করে বুঝতে পারছো, তুমি তোমার মতো করে লিখছো। হ্যাঁ, আমি তো হুবহু বইয়ের মতো করে লিখি, তাহলে কি হইলো, এটা কপি ছাড়া আর কিছুই হইলো না, তোমার ভিতরে ফিজিক্সের কোনো কিছুই ঢুকলো না। শিক্ষার্থীরা, শুধু বই হুবহু মুখস্থ করলে হবে না, হুবহু লিখলে হবে না, এটা তোমাকে তোমার জন্য শিখতে হবে, যেন তুমি যেই কোনো সিচুয়েশনে যেই কোনো অবস্থাতেই তুমি তোমার মতো ফেস করতে পারো। তাহলে বিভব শক্তিটার সূত্র আমি জানি mgh। আমি এই সূত্রটারও প্রমাণ দেখাবো আসলে mgh কিভাবে আসলো। আমি শুধুমাত্র এখান থেকে তোমাদেরকে সংজ্ঞাটা আগে দিই। আমি এই সূত্রটা যদি মুখস্থ করি তাহলে সূত্র থেকে কিভাবে সংজ্ঞাটা লিখতে পারবো। ই দ্বারা বোঝায়, এখানে যে ই দ্বারা বোঝায় শক্তি, এনার্জি, আর এখানে বিভব, বিভবের ইংরেজি হচ্ছে পটেনশিয়াল। তার মানে ইপি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি ইপি সমান সমান mgh। সংখ্যাটাকে আমি কিভাবে বলবো এই সূত্র থেকে? mg হচ্ছে বস্তুর ওজন, একক ওজনের কোন বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে, একক ওজন mg, w ওজন, একক ওজনের কোন বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে দেওয়াই হচ্ছে বস্তুর মধ্যে নিহিত বিভব শক্তি। ক্লিয়ার? আবার বলি, এটা মানে আমার ব্যক্তিগত ভাবে যদি আমি বুঝে থাকি, তাহলে আমি আমার ব্যক্তিগত ভাবে এইভাবে সংখ্যাটা যদি লিখি, আমি আশা করি মানে সূত্র অনুযায়ী, বেসিক কনসেপ্ট অনুযায়ী সংখ্যাটা তোমার হবে। কেন হবে? কারণ mgh পুরো সংখ্যাটার মধ্যে এই বিষয়বস্তুটা থাকে। তাহলে কি এখানে বিষয়বস্তু হচ্ছে m হচ্ছে ভর। আমি এইভাবে ভেঙে ভেঙে যদি বলি, একক ভরে কোন বস্তুকে ভূপৃষ্ঠে ত্বরণের দিকে মুক্তভাবে নির্দিষ্ট উচ্চতা থেকে যদি পড়তে দেওয়া হয় বা মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় নির্দিষ্ট উচ্চতা থেকে, তাহলে বস্তু দ্বারা যে কাজ সম্পন্ন হবে সেটাই হচ্ছে ওই বস্তুর বিভব শক্তি। বিভব শক্তি ইজ ইকুয়াল টু mgh। আমি যদি বলে থাকি, এটাকে যেভাবে প্রকাশ করি আবার, যে E is equal to W, W is equal to potential energy। W is equal to ভর ইনটু ত্বরণ, বস্তুর বিভব শক্তি একটু ওজন ইনটু উচ্চতা। তাহলে ওজন আসতেছে, ওজনকে ভর এবং ত্বরণ দ্বারা গুণ করলে আমার বের হয়ে গেল mg, mgh। ক্লিয়ার শিক্ষার্থীরা? কি বিভব শক্তি সমান সমান ভর ইনটু উচ্চতা, সরি ওজন ইনটু উচ্চতা, বস্তুর ওজন ইনটু উচ্চতা। তাহলে ওজনকে w is equal to mg ইনটু h, তাহলে বের হয়ে গেল আমার। এখন দেখো যে আমি তো বলেছিলাম যে মাত্রা, সেটা কিন্তু এমসিকিউ সবচেয়ে বেশি থাকে, এই মাত্রা কিন্তু আমি কখনো মুখস্থ করি নাই। তাহলে তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো করে মাত্রা মুখস্থ করতে পারো, অথবা আমি যেভাবে বের করি সেভাবে বের করতে পারো। এটা হচ্ছে ভর, ভরকে বড় হাতের m দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে বেগ, বেগের আমি কি পাই? একক
ms ইনভার্স 1, তার মানে m হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে টাইম t ইনভার্স 1, m l t। আচ্ছা, এখানে যদি আমার s সরল বেগ হচ্ছে m s ইনভার্স 1, এটার উপরে আছে আমার স্কয়ার, তাহলে m স্কয়ার s ইনভার্স 2, তাহলে আমি এখানে লিখব লেন্থ স্কয়ার t ইনভার্স 2। t ইনভার্স 2 আমি লিখে দিলাম, আমার মাত্রা বের হয়ে গেল। এটা কিন্তু মাত্রা বের করি, m হচ্ছে ভর, লিখলাম বড় হাতে, g ত্বরণ g মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার হচ্ছে লেন্থ l, সেকেন্ড হচ্ছে t ইনভার্স 2, তাহলে l t ইনভার্স 2 আর h হাইও তো সরণ, সেক্ষেত্রে l পরের লাইন কিন্তু আমার শেষ হয়ে গেল, m l স্কয়ার t ইনভার্স 2। আমি দুইটারই মাত্রা দেখাই দিলাম, দুইটারই একক হচ্ছে জুল, শক্তির একক জুল, কাজের একক জুল। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা বিভব শক্তি, গতি শক্তি, কাজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। শক্তির প্রধান উৎসগুলো যদি নিয়ে আমি আলোচনা করি, তাহলে প্রধান উৎসই হচ্ছে সূর্য। সারা পৃথিবীর সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এছাড়া এটাকে সূর্যকে আমরা নবায়নযোগ্য শক্তি বলতে পারি, যে এটা শেষ হয়ে গেল, পরের দিন আবার যখন সূর্য উঠবে তখন আমি আবার সূর্যের আলো পাচ্ছি, আবার তাপ পাচ্ছি, আবার আমি শক্তিটাকে সঞ্চয় করতে পারতেছি, এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আর অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যে শক্তিটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, এটাকে আর পুনরায় ফিরে পাওয়া যায় না। যেমন হচ্ছে পেট্রোল একবার ব্যবহার করলে পেট্রোলের শক্তি শেষ, শক্তিটা কনভার্ট হয়ে যাচ্ছে। আমি যদি নিউক্লিয়ার প্ল্যান্টের কথা বলি, যেখানে আমরা শক্তি উৎপন্ন করতে পারি, পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের নিউক্লিয় শক্তি ও পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত গলিত উত্তপ্ত পদার্থ থেকে প্রাপ্ত শক্তির উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। যদি আমি চিন্তা করি আমাদের প্রকৃতি থেকে পাওয়া যায় এমন কিছু শক্তি নিয়ে, তাহলে আমি বলবো যে একটা হচ্ছে রাসায়নিক শক্তি বা জ্বালানি শক্তি। রাসায়নিক শক্তিটা কি বন্ধুরা? রাসায়নিক শক্তি হচ্ছে পেট্রোলিয়াম, ডিজেল, অকটেল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু আমি রাসায়নিক শক্তির সন্ধান পেয়ে যাব। কারণ রাসায়নিক শক্তি হিসেবে আমরা ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে পরিমাণ শক্তি পেয়ে থাকি সেটাই হচ্ছে রাসায়নিক শক্তি। আমি যদি আগ্নেয়গিরির কথা বলে থাকি, এটাও একটা লিকুইড রাসায়নিক শক্তি। আমি যদি মানে মাটির নিচে খননকৃত যে সমস্ত পদার্থ পেয়ে থাকি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, এই সমস্ত কথা বলে থাকি, তাহলে সেগুলো রাসায়নিক শক্তি। আমি যদি একটু কয়লা নিয়ে আলোচনা করি, কয়লা বা কোল হচ্ছে একটি জৈব পদার্থ, অর্থাৎ দীর্ঘদিন যাবত মাটির নিচে যদি কোনো গাছ বা কোনো জীব মাটির নিচে দীর্ঘদিন যাবত ভূপৃষ্ঠের চাপ এবং তাপে, উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে সেখানে কয়লার উৎপত্তি হয়ে থাকে। যেখানে কয়লা পাওয়া যায় সেখানে গ্যাস এবং তেল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে এই কয়লাটা ব্যবহার করা হয়। অন্যান্য যদি পেয়ে থাকি তেল, সেটাকে মানে রাখাটা একটু প্রবলেমই হয়, বা এটাকে মানে ইঞ্জিন ছাড়া ব্যবহার করা খুব কষ্টকর হয়। আর যদি কয়লাটার কথা আমি চিন্তা করি, তাহলে কয়লাটা হচ্ছে একেবারে সলিড বস্তু, এটাকে আমি যে কোনো স্থান থেকে আগুন দিয়ে ধরাইয়া এটাকে ব্যবহার করতে পারবো। কয়লার মধ্যে থেকে আমরা কোল গ্যাস পেয়ে থাকি, আলকাতরা, বেনজিন, অ্যামোনিয়া, টলুইন প্রভৃতি ধরনের কয়লার উপাদান থেকে পেয়ে থাকি। রান্না করতে ও বাষ্প ইঞ্জিন চালাতে কয়লাটি ব্যবহার করা হয়। আধুনিক কালে কয়লার প্রধান ব্যবহার হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান হলো কয়লা। আমরা যদি চলে আসি খনিজ তেল নিয়ে, তাহলে সর্বপ্রথম খনিজ তেল বা পেট্রোলিয়াম নিয়ে আমরা আলোচনা করতে পারি। পেট্রোলিয়ামটা কি? পেট্রোলিয়াম হচ্ছে একটি
ল্যাটিন শব্দ পেট্রো এবং অলিয়াম, এই দুইটি শব্দ থেকে মূলত পেট্রোলিয়াম আসছে। পেট্রো, পেট্রো শব্দের অর্থ পাথর, পেট্রো শব্দের অর্থ পাথর, আর অলিয়াম হচ্ছে তেল। তাহলে পেট্রোলিয়াম, পেট্রো যোগ অলিয়াম সমান সমান পেট্রোলিয়াম। তাহলে এখানে আসতেছে পাথর যোগ তেল সমান সমান পাথরের তেল, পাথরের তেল বা পাথরের মধ্যে সঞ্চিত তেল হিসাবে আমরা পাই। এছাড়াও যদি আমরা বলি টারশিয়ারি যুগে অর্থাৎ আজ থেকে প্রায় 5-6 কোটি বছর পূর্বে সমুদ্রের তলদেশে পাললিক শিলা স্তরে স্তরে গাছপালা ও সামুদ্রিক প্রাণীর চাপা পড়ে যায়। বিভিন্ন রাসায়নিক পরিবর্তন, ওই যে বলেছিলাম উচ্চ তাপমাত্রা ও চাপে সেগুলো কয়লাতে রূপান্তরিত হয়। তারপরে যদি আমরা চলে আসি কয়লা এবং পেট্রোল বা পেট্রোলিয়াম বা তেলে রূপান্তরিত হয়। তারপর যদি আমরা চলে আসি প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশেই শুধুমাত্র 99.6% বিশুদ্ধ মিথেন পাওয়া যায়। আদারওয়াইজ অন্যান্য জায়গায় এই মিথেনটাকে কি করা হয়, পরিশোধিত করে মিথেনটাকে ব্যবহার করা হয়। মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আমরা যেটা বাসা বাড়িতে রান্না করে থাকি। এই গ্যাস দিয়েও আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এক হচ্ছে আমরা ইঞ্জিনে ব্যবহার করে থাকি, ইঞ্জিন চালিত মানে গ্যাস চালিত ইঞ্জিনগুলোতে ব্যবহার করে থাকি। 2 নম্বর হচ্ছে গ্যাস আমরা অনেক সময় জেনারেটরে ব্যবহার করে থাকি, জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করার জন্য ব্যবহার করে থাকি। প্রাকৃতিক গ্যাস আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা তাপ কেন্দ্রে ব্যবহার করে থাকি, যেখানে আমরা এনার্জি পেতে পারি কনভার্টার হিসেবে। আমি যা বললাম, কয়লা বললাম, প্রাকৃতিক তেল বললাম বা প্রাকৃতিক গ্যাস বললাম, এগুলো সবই হচ্ছে অনবায়নযোগ্য গ্যাস, অনবায়নযোগ্য রাসায়নিক শক্তি, যেগুলো একবার ব্যবহার করলে পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না। আমরা যদি নবায়নযোগ্য শক্তির কথা বলি, তাহলে পৃথিবীতে একমাত্র নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্য। আধুনিক সভ্যতার ধারক জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানিগুলো মূলত এই ইসের থেকেই কি বলে, এই গ্যাস থেকে এই সূর্যালোকের উপস্থিতি থেকেই এখান থেকে এনার্জিটা পাওয়া যায়। সুতরাং আমরা এই জীবাশ্ম জ্বালানি হিসেবে সূর্য শক্তিটাকে জীবাশ্ম জ্বালানি হিসেবে জাস্ট রূপান্তরিত হয়ে পেয়ে থাকি। এছাড়াও সূর্যের আলোকে যদি আমরা লেন্সে অর্থাৎ দর্পণের সাহায্যে ব্যবহার করি, অভিসারী লেন্সের মাধ্যমে যদি ব্যবহার করে থাকি, তাহলে সূর্য রশ্মিটা ঠিক এভাবে শিক্ষার্থীরা সূর্য আলোক থেকে আলোটা এসে আমরা এই লেন্সের যদি ব্যবহার করে থাকি, তাহলে লেন্স বরাবর এসে বিভিন্নভাবে অংশ থেকে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা অভিসারী হয়। অর্থাৎ এই কেন্দ্রবিন্দুতে যে সূর্যের আলো কেন্দ্রীভূত হচ্ছে, এইখানেই মূলত তাপ উৎপন্ন হয়। তাপটা কেন্দ্রীভূত হওয়ার কারণে এনার্জিটা বেশি পায়, এবং যার ফলে এখানে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে তার উপরে ইফেক্ট করে এটাকে পুড়ায় দিতে পারে বা আগুন ধরাইতে সাহায্য করতে পারে। এছাড়াও আমরা সূর্য রশ্মি ব্যবহার করে সোলার সিস্টেমে আমরা তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার করে থাকি, যেগুলো মূলত সূর্য শক্তির মাধ্যমে, সৌরশক্তির মাধ্যমে চলে থাকে। আমাদের বাসাবাড়ি বা গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় যে সৌর প্যানেল বা একটা প্লেট ব্যবহার করা হয় টিনের উপরে, ঘরের উপরে, যেখান থেকে সূর্য এসে ইফেক্ট করে, ওইখান থেকে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে সৌরশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারি। এছাড়া জলবিদ্যুৎ শক্তি রয়েছে, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, বায়োমাস। হ্যাঁ, আমি যদি জলবিদ্যুৎ শক্তির কথা একটু বলে থাকি, টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আমি যদি বায়ু শক্তির কথা বলে থাকি, তাহলে বায়ু শক্তিতে বড় বড় বায়ুকল রয়েছে, সেগুলো ব্যবহার করে বায়ুকল যদি ঘুরে, তাহলে বায়ুকল যদি একবার ঘুরে, বায়ুকলের নিচে যে মোটর সেট করা থাকে, এটা হয়তো 100 বার ঘুরে, 70 বার ঘুরে বা 50 বার ঘুরে,
মোটরটাকে কি করা হয়, সচল করা হয়। মোটর সচল হলে অটোমেটিক্যালি তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়ে থাকে। ভূতাপীয় শক্তি, ভূ অভ্যন্তর হট স্পট নামে কিছু স্পট রয়েছে যেটা আগ্নেয়গিরি হিসাবে বলা হয়। এই আগ্নেয়গিরি থেকে আমরা তাপ পেয়ে থাকি। যদি কোনোভাবে সম্ভব হয় তাপ শক্তিটা ওখান থেকে নেওয়া সম্ভব হয়, তাহলে আমরা তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে খুব সহজে রূপান্তরিত করতে পারি। তারপরে আমাদের অংশ চলে আসে বায়োমাস। বায়োমাসটা কি? বায়োমাস হচ্ছে আমাদের গবাদি পশু, আমরা যারা লালন পালন করি, এই গবাদি পশুর যে উচ্ছিষ্ট অংশ গোবর, অথবা আমাদের বাসাবাড়ির যে আমরা তরকারিগুলো রান্না করার পর কোটার সময়, কাটাকাটি করার সময় যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে, সেই উচ্ছিষ্ট অংশগুলো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে একটি নির্দিষ্ট ড্রামের মধ্যে বা মাটি খুঁড়ে যদি মাটির নিচে এটাকে চাপা দিয়ে রাখতে পারি, তাহলে বায়োমাস বা প্রাকৃতিক জৈব সার হিসাবে আমরা পেতে পারি। তাহলে এটাও হচ্ছে একটি শক্তির উৎস, যেটাকে আমরা বায়োমাস বা বায়োগ্যাস হিসেবে চিহ্নিত করতে পারি। আমরা এই শক্তি থেকে, এই বায়োগ্যাস থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। আমরা বায়োগ্যাস থেকে তাপ শক্তি উৎপন্ন করতে পারি। আমরা এটা দিয়ে রান্না বান্না করতে পারি গ্যাস আকারে। যেমন এটা প্র্যাকটিক্যালি বাংলাদেশে একটি মাত্র জায়গায়, রাজশাহী সিটি কর্পোরেশনে, এই সিটি কর্পোরেশনের এরিয়ার যত ময়লা আবর্জনা আছে সেগুলোকে প্রক্রিয়া করে এই বায়োগ্যাস বা গ্যাস উৎপন্ন করা হচ্ছে, যেখান থেকে বিদ্যুৎ এবং জ্বালানি হিসাবে গ্যাস পাওয়া যাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা তোমাদের যদি আরেকটি ইনফরমেশন দিয়ে দেই, শুধু রাজশাহী না, এই প্রযুক্তিটা ব্যবহার করার জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা, এই তিনটা অংশে এই বায়োমাস বা বায়োগ্যাস বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্ছিষ্ট অপদ্রব্যগুলোকে ব্যবহার করে বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করার কার্যক্রম অটোমেটিক্যালি চলছে। যার আরেকটি প্লান্ট বসবে আমাদের গাজীপুরে, ঢাকা ও উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে একটি বসবে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে একটি বসবে। তাহলে বোঝাই যাচ্ছে শিক্ষার্থীরা, আমরা যে বায়োমাস বা বায়োগ্যাস নিয়ে আলোচনা করলাম, এটা একটি শিল্পতে রূপান্তরিত হতে যাচ্ছে। এছাড়া আরেকটি রয়েছে নিউক্লিয় শক্তি, অর্থাৎ একটি পরমাণুকে যদি আমি ভাঙি, একটি পরমাণুকে ভাঙলে আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। আমরা ফিজিক্সে, কেমিস্ট্রিতে এই ইলেকট্রন এবং প্রোটন নিয়ে ব্যাপক আলোচনা করে থাকি। আমাদের সবকিছু ইলেকট্রন প্রোটন কেন্দ্রিক, কিন্তু আমরা যে নিউক্লিয় শক্তিটা পেয়ে থাকি সেটা শুধুমাত্র নিউট্রন কেন্দ্রিক। একটি নিউট্রনকে যদি অপর একটি শক্তিশালী নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তাহলে সেই একটি মাত্র নিউট্রন ভেঙে একাধিক নিউট্রনে রূপান্তরিত হয় এবং সেক্ষেত্রে এই নিউট্রন থেকে আমরা তাপ শক্তি পেয়ে থাকি, যেই তাপ শক্তিটার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তোমাদেরকে জানাতে চাই একটি ইনফরমেশন, ডিজিটাল বাংলাদেশ তৈরি নৈপথ্যে যেমন রয়েছে ইন্টারনেট, রয়েছে কম্পিউটার প্রযুক্তি, পাশাপাশি কিন্তু আমাদের বিদ্যুৎ সারা বাংলাদেশ ব্যাপী থাকতে হবে, না হয় কম্পিউটার ইন্টারনেট থেকেও কোনো লাভ হবে না। সেই বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের রূপপুর কেন্দ্রিক একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, যাতে ডিজিটাল বাংলাদেশ এই শব্দটা সার্থকতা লাভ করে। তারপরে একেবারে শেষ একটি টপিক দিয়ে আজকে শেষ করে দিব। আমরা কিন্তু আগে জানতাম না, বা এখন পর্যন্ত আমরা এই বিষয়বস্তু ছাড়া কোনো কিছুই জানি না, সেটা হচ্ছে 1 কেজি কাঠকে পোড়ালে কি পরিমাণ শক্তি আমি পাবো। আমি যদি এই বিষয়টাই না জানি, তাহলে কি পরিমাণ জ্বালানি থেকে কি পরিমাণ শক্তি পাওয়া সম্ভব, এটাও কিন্তু বের করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। যেমন একটি বিমান 1 ঘন্টা আকাশে উড়বে, তার জন্য কি পরিমাণ জ্বালানি লাগবে এটা যেমন জানা জরুরি। এটা যদি না জানি আমরা, তাহলে বিমান আকাশে উড়লো, মাঝপথে যে জ্বালানি শেষ হয়ে গেল। জ্বালানি শেষ মানে জীবন শেষ। সেক্ষেত্রে এই সমস্যার সমাধানগুলোর জন্য আমাদের বিজ্ঞানের বিজ্ঞানী যাকে বলা হয়, বিজ্ঞানী আইনস্টাইন একটি সূত্র আবিষ্কার করে গেছেন আমাদেরকে, যেটাকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি, E = mc²।
ই হচ্ছে এনার্জি, কি পরিমাণ শক্তি পাবো। এম হচ্ছে ভর, অর্থাৎ 1 কেজি বা 2 কেজি কাঠ থেকে আমি কি পরিমাণ শক্তি পাবো। সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ ms ইনভার্স 1। এই বিষয়বস্তুগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমি অনায়াসে জানতে পাবো 1 কেজি কাঠ পুরাইলে কি পরিমাণ এনার্জি বা কি পরিমাণ কত জুলের শক্তি আমি পেতে পারি। তাহলে আমার এই প্লান্ট চালাতে গেলে, আমার বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে কত টন কয়লা লাগবে, কয়লার ক্যালোরিফিক ভ্যালু কি, এই সমস্ত বিষয়গুলো জানলে আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমাদের আলোচনার পাঠ রইল। ইনশাআল্লাহ পরবর্তী পাঠে আমরা এই অধ্যায়ের বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো শেষ করে দিব। আজকে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে, তোমাদেরই কাছ থেকে, যারা আমার এই ক্লাসগুলো দেখো বা ভিডিওগুলো দেখো, তোমাদের কাছ থেকে বিভিন্ন সময় মন্তব্য নিয়েছি, আলোচনা করেছি আসলে ক্লাসগুলো কি বড় করলে তোমাদের জন্য ভালো হয় না ছোট ছোট আকারে দিলে ভালো হয়। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আসছে যে 30-35 মিনিটের উপরে গেলে তোমাদের ক্লাস করতে ভালো লাগে না, সেজন্য আর আজকে আর আগানো গেল না। কিন্তু মানে ক্লাস শুরু করলে অধ্যায়টাকে শেষ না করা পর্যন্ত আসলে নিজের একটা আত্মতৃপ্তি থাকে না যে আমি আমার সন্তানদের, আমি আমার ছেলে মেয়েদের, আমি আমার প্রিয় শিক্ষার্থীদের সম্পূর্ণটুক হয়তো দিতে পারলাম না, উজাড় করে দিতে পারলাম না, অধ্যায়টাকে শেষ করতে পারলাম না। হ্যাঁ, শুধুমাত্র তোমাদের জন্যই আজকে এই পর্যন্তই বিদায় নিব। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আজিম হোসাইন, সহকারী শিক্ষক, মামদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে। 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।